নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, পথের কথা। আজকের তৃতীয় পর্ব, কালকা পথে। সে আজ 2 বৎসরের কথা হইলেও বেশ স্মরণ আছে। একদিন ভোর হয় টুন্ডুলার বাসার শয্যায় পড়িয়া এপাশ ওপাশ করিতেছি। শীতের ঠান্ডা বাতাস জানালার ফাঁক দিয়া গৃহের ভিতর প্রবেশ করিতেছে। আলস্যবশত অন্ধকারকে আরও খানিকক্ষণ থাকিবার নিমিত্ত অনুনয় অনুরোধ করিতেছি। এমন সময় আমাদের বাসার নিচে হইতে কে যেন বিকট চিৎকার করিয়া কাহাকে ডাকিতে লাগিল। হিম নিষিক্ত বাতাসে বোঝা যাইতেছিল না যে স্বরটি বাঙালি কি হিন্দুস্থানীর কণ্ঠ নিঃসৃত। কান খাড়া করিয়া রহিলাম, বিশেষ কিছুই বুঝিতে পারিলাম না। আমাদের সিঁড়ির দরজায় যষ্টির আঘাত শুরু হইল। কোথা হইতে আপদ আসিল মনে করিয়া তাড়াতাড়ি গিয়া দ্বার খুলিয়া দিলাম। তারপর যাহা দেখিলাম তাহাতে অঙ্গ শীতল হইয়া গেল। মাথায় প্রকাণ্ড পাগড়ি বাঁধা, সমস্ত শরীর কম্বলে আচ্ছাদিত, নাগরা পায়ে, 2 জন স্থূলকায় হিন্দুস্থানী। তাজ্জব ব্যাপার, তাহারাও আমার মতো একজন সুপ্তস্থিত দুর্বল বাঙালিকে নিরীক্ষণ করিয়া নির্বাক। পরস্পরের মুখের প্রতি একবার নৈরাশ্যের শূন্য দৃষ্টি নিক্ষেপ করিলাম। পূজার সময় পশ্চিমে বেড়াইতে গিয়া টুন্ডুলায় আমার একটি বন্ধুর বাসায় অবস্থান করিতেছিলাম। বন্ধুবর চোখ উঠার জন্য বড় কষ্ট পাইতেছিলেন। তিনি পরিবার লইয়া ভিতর বাড়িতে থাকেন, আমি বহির্বাটিতে থাকি। সুতরাং এই হাঙ্গামা তাহাকে পোহাইতে হইল না। চোখ রগড়াইতে জিজ্ঞাসা করিলাম, তোমরা কাহার অনুসন্ধান করিতেছ? আমার বন্ধু যে আপিসে কর্ম করেন সেই আপিসের জয়শঙ্কর বাবুর আত্মীয় বলিয়া তাহারা পরিচয় প্রদান করিল। জয়শঙ্কর বাবুর সহিত আমার ইতিপূর্বেই বিশেষ আলাপ পরিচয় হইয়াছিল। তিনি বড়ই ভদ্রলোক। আমি আগন্তুকদিগকে সঙ্গে করিয়া তাহার বাসা চিনাইয়া দিয়া আসিলাম। ইতিপূর্বেই আমার তাজ, সিকান্দ্রা প্রভৃতি দেখা হইয়া গিয়াছিল। সেদিন আর কোনোখানে যাইবার কথা ছিল না। মধ্যাহ্নে প্ল্যাটফর্মে গিয়া বসিয়া রহিলাম। বাঙালি যাত্রী দেখিলেই ছুটিয়া গাড়ির নিকট গিয়া উপস্থিত হই। নানা প্রকার প্রশ্নাদিতে যথেষ্ট আনন্দ অনুভব করি। পরদিন সকালে বিছানায় পড়িয়া আছি। রাত্রে ভালো নিদ্রা হয় নাই। গৃহে অল্প অল্প আলো আসিয়াছে। এমন সময় শুনিলাম, ও মহাশয়, আপনি কই? বলি, বিদেশে বায়ু পরিবর্তন করিতে আসিয়া কি এতবেলা পর্যন্ত ঘুমাইতে হয়? উঠুন উঠুন। কণ্ঠস্বর বেশ পরিচিত বলিয়া মনে হইল। এত ভোরে কে আসিল? দৌড়াইয়া গিয়া দ্বার উদ্ঘাটন করিয়া দিতে না দিতে ভদ্রলোক বাহির হইতে বলিলেন, এ যে দেখছি এখনো আপনার চোখে ঘুম জড়িয়ে রয়েছে। আমি বলিলাম, উপেন সাহেব যে, এত ভোরে কেমন করে এলে? আমরা তাহাকে সাহেব বলিয়া ডাকিতাম, কারণ তিনি প্রায় সাহেবী ধরনের পোশাক পরিতেন। তিনি উত্তর করিলেন, কলের গাড়ি করে। এখন তো কোনো আপ ট্রেন নাই, আসিলেন কেমন করিয়া? আপ না থাকতে পারে, ডাউন তো আছে। আপেই বা এলেন কবে? ইনকুইজিটিভ হওয়া চাই, পড়ে পড়ে ঘুমলে হয় না। চলুন, ধরাচূড়া ছেড়ে একবার খাঁটি স্বদেশী হই, তারপর সব কথা হবে। তখন উভয়ে গৃহের মধ্যে আসিয়া বসিলাম। তিনি বলিলেন, তোমার আলিগড় যাবার খবর পথে পাই, সেজন্য বরাবর আলিগড় গিয়া অবতরণ করি। সেখানে শুনিলাম তুমি সেখান হইতে আজ 4-5 দিন টুন্ডুলায় চলিয়া আসিয়াছ। অমনি পরবর্তী ট্রেনের অনুসন্ধানে বাহির হইয়া জানিলাম ডাউন মেল ছাড়া আর গাড়ি নাই। তাহাতেই চড়িয়া বসিলাম। এখানে অন্ধকার থাকিতে থাকিতে গাড়ি পৌঁছিয়াছিল। কেবল পথে জিজ্ঞাসা করিয়া আসিতে বিলম্ব হইয়াছে। অক্ষয়বাবু কেমন আছে বলো? এমন সময় অক্ষয়বাবু সেখানে উপস্থিত হইলেন। সেদিন বড় আনন্দে কাটিল। মধ্যাহ্নে পরামর্শ হইল কালকা দেখিয়া আসা যাক।
উপেনবাবু বলিলেন, কেবল উইয়ের ঢিপি দেখিয়া রাখিয়াছেন, চলুন পাহাড় কাহাকে বলে একবার দেখিয়া আসিবেন। সেই রাত্রে আহারাদির পর টুন্ডুলা হইতে কালকার পথে রওনা হওয়া গেল। কথা রহিল আমরা ফিরিয়া পুনরায় টুন্ডুলায় আসিব, কারণ অক্ষয়বাবু তাহার চোখের জন্য আমাদের সঙ্গী হইতে পারিলেন না। গাড়ি উদ্দাম গতিতে ছুটিয়া চলিল। সারা রাত্রি বাষ্পযান ছুটিয়া চলিল। বন্ধুপ্রবর নিদ্রা দেবীর বড় ভক্ত ও অনুরক্ত সেবক। আমরা যে কম্পার্টমেন্টে উঠিয়াছিলাম তাহাতে অন্য কোনো আরোহী ছিল না, সুতরাং তিনি কম্বল মুড়ি দিয়া বিকট নাসিকা গর্জনে ক্ষুদ্র গাড়িখানিকে শব্দান্দোলিত করিয়া তুলিলেন। গাড়ি যতই কালকা অভিমুখে অগ্রসর হইতেছে ততই হিমকণা সমস্ত জানালা বন্ধ থাকা সত্ত্বেও কোথায় ক্ষুদ্র কোন রন্ধ্রপথে প্রবেশ করিয়া স্নেহালিঙ্গন আবেশে শরীর অসার করিবার উপক্রম করিতেছে। সে কি ভয়ানক ঠান্ডা! গরম কোট ও কম্বলে অনেকটা নিরাপদ থাকিব মনে ভাবিয়াছিলাম, কিন্তু এখন বেশ হৃদয়ঙ্গম হইল তুষার কিরীটী হিমাদ্রির দূতটি বড় উপেক্ষার লোক নন। তখন রাত্রি প্রায় 2টা বাজিয়াছে। গাড়ি অনেকক্ষণ অন্তর মাঝে মাঝে বিশ্রাম লইতেছে। এবার যেখানে তাহার উদ্দামগতি সহসা নিস্তেজ ও নীরব হইয়া আসিল, জানালার কাচের ভিতর দিয়া দেখিলাম সে স্থানের নাম স্টেশনের ওপর পাথরের গাত্রে বড় বড় অক্ষরে খোদিত রহিয়াছে, দিল্লি। আমি পূর্বে কখনো দিল্লি আসি নাই। ইস্ট ইন্ডিয়া রেলওয়ের সময় ও ভাড়া নিরূপণ পুস্তক লইয়া বহুবার তাহার দূরত্ব ও ভাড়া লইয়া অঙ্কপাত করিয়াছি মাত্র। আজ দিল্লি স্টেশনে গাড়ি আসিয়া উপস্থিত হইলে অনেক পুরাতন কথা মনে পড়িল। গাড়ি এখানে অনেকক্ষণ অপেক্ষা করে। একবার মনে হইল এই স্থানে অবতরণ করি। যে দিল্লি হিন্দুর অতীত কাহিনী বক্ষে করিয়া কত যুগ যুগান্তর হইতে তাহার ঐশ্বর্য, তাহার সৌন্দর্যের গৌরবদীপ্তি লইয়া দাঁড়াইয়া আছে, তাহার সহিত, তাহার সুখ ঐশ্বর্যের সহিত, তাহার অতুলনীয় হর্ম অট্টালিকার ভগ্নাবশেষের সহিত, তাহার ধূলিকণার সহিত একবার প্রাণ মিলাইয়া দিই, এ নরজন্ম সার্থক করি। কিন্তু সে গভীর রাত্রিতে নামিয়া কোথায় যাই? বন্ধুপ্রবরকে উঠাইতে বৃথা প্রয়াস পাইলাম। তিনি তখন ঘুমের ঘোরে মধুর স্বপ্নে অজ্ঞান। তখন মনে পড়িল বৈচিত্র্যময়ী হস্তিনার কথা। সঙ্গে সঙ্গে আরও মনে পড়িল হিন্দুর জ্ঞান বুদ্ধি ও বিদ্যার একাধিপত্য। একদিন ছিল যখন শশাগড়া ধরনের অধীশ্বর হইলে কি হয়, সেও লোলুপ দৃষ্টিতে এই শোভাময়ী বীর প্রসবিনী বীরভোগ্যা হস্তিনার প্রতি চাহিয়া থাকিত। ইহারি কোলে কত রাজন্যবর্গ কত খেলাই না খেলিয়াছেন, কত ভীষণ সংগ্রামের দুর্ধর্ষ সংঘাতে কত রাজবংশ চিরদিনের জন্য বিলুপ্ত হইয়াছে। কোথায় আজ সে হস্তিনার সুখৈশ্বর্য? কোথায় বা তাহার বীর পুত্রগণ? গাড়ি পুনরায় ছুটিতে আরম্ভ করিল। গতি তেমনি উদ্দাম, তেমনি দ্রুত। এবার আর শয়ন করিলাম না। জানালার কাচের ওপর মুখ রাখিয়া দেখিতে লাগিলাম। কাচের ওপর মুক্তার ন্যায় শিশিরকণা জমিয়া থাকায় বাহিরের দৃশ্য বড়ই অস্পষ্ট প্রতীয়মান হইতেছিল। চন্দ্রদেব পশ্চিমে ঢলিয়া পড়িয়াছেন। আকাশ মেঘ মুক্ত প্রান্তর যেন নিশীতে নীরবে মধুর মিলনে মিলিয়াছে, যেন প্রকৃতি সতী ধরণীর বক্ষে বিরাম নিদ্রায় অভিভূত। প্রেমিকের প্রীতি অশ্রুর ন্যায় নিহার বিন্দুগুলি তাহার বক্ষে কণ্ঠে জড়াইয়া রহিয়াছে। শান্ত নীরব নিশা। দূরে, বহু দূরে অস্পষ্ট আবছায়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরগুলি দৃশ্যপথে একবার পড়িয়া তখনই বায়োস্কোপের চিত্রের মতো মিলাইয়া যাইতেছিল। এরূপ মনোরম দৃশ্য বুঝি কখনো দেখিব না। যখন সেই শীতের ভোররাত্রে উষার প্রথম বাতাস অল্প অল্প বহিতে শুরু করিয়াছে, তখন গাড়ি পানিপথ স্টেশনে আসিয়া পৌঁছিল। তাড়াতাড়ি জানালার কাজখানি নামাইয়া মুখ বাড়াইয়া দেখি দিগন্তব্যাপী মুক্ত প্রান্তর। মাঝে মাঝে শাল, মৌ ও বাবলা প্রভৃতি বৃক্ষরাজি শিশির মণ্ডিত, যেন অতীত গৌরব কাহিনী স্মরণ করিয়া নয়নজলে ভাসিতেছে।
মনে হইল এই সেই রণক্ষেত্র, যেখানে কতবার ভারতের ভাগ্য পরীক্ষা হইয়া গিয়াছে, যেখানে রাজপুত তাহার অসীম বীরত্ব দেখাইয়া হাসিতে হাসিতে রণশয্যায় চিরশয়ন করিয়াছে। তারপর যখন কুরুক্ষেত্রে আসিয়া গাড়ি পৌঁছিল, তখন এক অজ্ঞাত আনন্দে শরীর রোমাঞ্চিত হইল। এই সেই স্থান যেখানে ভারতের ধর্মযুদ্ধ হইয়াছিল, যে পবিত্র স্থানে অষ্টাদশ অক্ষৌহিণী সৈন্য একদিন এক সময়ে সমবেত হইয়াছিল, যে যজ্ঞে ভারত তাহার সমগ্র বীরশক্তি ঐশ্বর্য বিসর্জন করিয়াছিল। এই সেই মহাভারত কথিত কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র এই কথা স্মরণ হইতে হৃদয় দুঃখে হর্ষে কেমন হইয়া গেল। মনে হইল যেন কোন অজানা দেশে স্বপ্নাবেশে ভাসিয়া চলিয়াছি। আমাকে যেন দুর্বল বঙ্গবাসী বলিয়া আর মনে করিতে বাসনা হইল না। মনে হইল আমিও যেন জন্ম জন্মান্তরে ওই যুদ্ধে কেহ ছিলাম। আমিও যেন উভয় সৈন্যের মধ্যস্থিত রথে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুনের সারথ্য করিতে অবলোকন করিয়াছি। আমিও যেন তাহার পলাশ পুষ্পবৎ আর অক্তিম চরণকমলে অস্ত্র নিক্ষেপ করিয়া নিজেকে কৃতার্থ করিতে বিমুখ হই নাই। ধন্য কল্পনা, ধন্য তোমায়। যাক, এত বেশি কথা বোধ হয় অপ্রাসঙ্গিক বলিয়া অনুমিত হইতে পারে। এইবার কালকার কথা বলিয়া প্রবন্ধের নামের সার্থকতা করিতে প্রয়াস পাইব। এইবার মেল ট্রেন কর্নাল আসিয়া থামিল। বলিতে ভুলিয়াছি, দিল্লির পর হইতে মেলের উদ্দামগতি কিছু মন্থর হইয়া আসিতেছিল, কারণ এবার গাড়িকে ক্রমে ক্রমে উঁচুতে উঠিতে হইতেছে। এখন হইতে মাঝে মাঝে খণ্ড খণ্ড মেঘের ন্যায় দূরে ছোট বড় পর্বতশ্রেণী নয়নগোচর হইতেছিল। কর্নাল একটি অতি প্রাচীন নগর। কথিত আছে মহাবীর কর্ণ ইন্দ্রপ্রস্থের নিকট বলিয়া এই স্থানে তাহার রাজধানী সংস্থাপন করেন। সে আজ কত যুগ যুগান্তরের কথা, তবুও কি আশ্চর্য! যখন গাড়ি কর্নালে আসিয়া দাঁড়াইল, তখনই যেন অজ্ঞাতভাবে অতীত ঘটনাগুলি নিদ্রোত্থিত শিশুর ন্যায় কল্পনার কোলে নাচিয়া উঠিল। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, কৃষ্ণ, ব্যাস, ভৃগুরাম যেন সব সেদিনকার লোক, যেন অনতিকাল পূর্বেই এই সকল ঘটনা সংঘটিত হইয়াছে, যেন পাঞ্চজন্য শঙ্খধ্বনি বাতাসে এখনও ধ্বনিত হইতেছে, যেন শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত গীতার শ্লোকগুলির শেষ উচ্চারণ এখনও পরিসমাপ্ত হয় নাই। 5টার সময় আমাদের গাড়ি থানেশ্বর পার হইয়া গেল। ইহার পর পথের কোনো কথা আর তেমন উল্লেখযোগ্য বলিয়া স্মরণ হয় না। এই সময় বন্ধুবর নিদ্রা হইতে উঠিলেন ও বলিলেন, বড় শীত! এত শীত কখন আসিল? আপনার শীত করিতেছে না? আমি বলিলাম, আর একটু নিদ্রা দিন, আর কেন সামান্যের জন্য জাগিয়া থাকিবেন? তিনি হাসিয়া উত্তর করিলেন, আপনার মতো তো আর আমার বাতিক প্রবল হয় নাই যে গাছপালা পাহাড় দেখিয়া এই দারুণ শীতে উদ্ভ্রান্ত হইয়া উঠিব। সকাল 7টার সময় পাঞ্জাব মেল বহু সাধ্য সাধনার পর আকাঙ্ক্ষিত কালকায় আসিয়া হাঁপ ছাড়িল। কালকা কলিকাতা হইতে 1065 মাইল দূরে অবস্থিত, সমতল ভূমি হইতে 2000 ফুট উচ্চ। এইখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেল শেষ হইয়াছে। এখান হইতে কালকা সিমলা রেলে চড়িয়া সিমলা যাইতে হয়। গাড়িগুলি বড় ছোট, 4 জন আরোহী একত্র বসিলে বড় ঘেঁষাঘেঁষি হয়। গাড়ি হইতে নামিয়া দেখি আমাদের পরিচিত নগেনবাবু স্টেশনে বেড়াইতেছেন। পূর্ব হইতে জানিতাম তিনি কালকায় কর্ম করেন। তিনি আমাদের পাইয়া বিশেষ আহ্লাদিত হইলেন। নানা প্রকার কুশলাদি প্রশ্নে আপ্যায়িত করিতে করিতে তাহার বাসায় গিয়া উঠিলাম। তিনি ও তাহার স্ত্রী 2 জনে এখানে থাকেন। নগেনবাবুর বাসা সমতল ভূমি হইতে কিছু উচ্চে ও পাহাড়ের কোলে, চারিদিকে অভ্রভেদী পর্বতশ্রেণী, কালকা আকাশ ও পাহাড়ের মহা সম্মিলন ক্ষেত্র। আমরা আমাদের জিনিসপত্র রাখিয়া বেড়াইবার জন্য বাহির হইতে উদ্যত হইলাম। তিনি অনুরোধ করিলেন, আহারাদির পর যাইবেন। আমি বলিলাম,
তাহাই হইবে, তবে কি না অনেকক্ষণ পর্যন্ত না চলিয়া পা এক প্রকার অসার হইয়া গিয়াছে, একটু ছাড়াইয়া আনি। এক এক পেয়ালা চা খাইয়া বাসা হইতে বাহির হইয়া পড়িলাম। নগেনবাবু বিশেষ করিয়া অনুরোধ করিলেন যেন বেশি বিলম্ব না হয়। পথে বাহির হইতেই কি এক অজানা আনন্দে প্রাণ পুলকিত হইয়া উঠিল। স্টেশনের সম্মুখ হইতে ধূলি সমাচ্ছন্ন কালো পাথরে মোড়া মল রোড বাহির হইয়া পর্বতগৃহের অন্দরে প্রবেশ করিয়াছে। রাস্তাটি যেন জাহাজে উঠিবার জেটির মতো ক্রমে ক্রমে উঁচু হইয়া গিয়াছে। এইখানে অনেকগুলি ছোট ছোট ঘোড়া লইয়া পাহাড়িরা যাত্রীর অপেক্ষায় দাঁড়াইয়া থাকে। যদিও এখন কালকা হইতে রেলপথ পাহাড়ের গাত্র বেষ্টন করিয়া ইংরাজ ইঞ্জিনিয়ারের অপূর্ব বুদ্ধি, কৌশল ও শক্তির পরিচয় প্রদান করিয়া ঘুরিয়া ফিরিয়া কখনো উপরে উঠিয়া কখনো নিচে নামিয়া পাহাড়ের বক্ষের ওপর দিয়া সিমলা পর্যন্ত গিয়াছে। তথাপি পূর্ব সময়ের ব্যবহৃত টঙ্গা এখনও অনেক দেখিতে পাওয়া যায়। টঙ্গার ভাড়া রেল ভাড়া অপেক্ষা নাকি কম। এখনও অনেকে রেলগাড়ি অপেক্ষা টঙ্গা অধিক পছন্দ করেন। অল্প দূর অগ্রসর হইয়া দেখি সারি সারি দোকান পসার, বেশ ক্ষুদ্র শহর। এখানেও নানা জাতীয় লোক ব্যবসা বাণিজ্য উপলক্ষে বাস করিতেছে। এখানকার লোক প্রায় সকলেই পাহাড়ি, হিন্দু ও মুসলমান। কালকা হইতে কিছু দূরে একটা সুন্দর উদ্যান আছে। উহা একজন করত রাজার নির্মিত। উপবনের শোভা বড়ই মনোরম ও প্রীতিপ্রদ। পূর্বে যখন সিমলা পর্যন্ত রেল বিস্তার হয় নাই, তখন সম্ভ্রান্ত লোকেরা এই বাগানে বিশ্রাম লাভ করিয়া পরে টঙ্গায় বা অশ্বপৃষ্ঠে সিমলায় যাত্রা করিতেন। একটি দোকানে জলযোগ করিয়া মল রোড ধরিয়া চলিলাম। কোথায় যাইব, কোথায় যাইতেছি, কখন বাসায় ফিরিব, এরূপ কোনো চিন্তায় মনে স্থান পাইল না। কেবলই চলিয়াছি। বড় আনন্দ, বিপুল উৎসাহ। এক একটি গিরিশ্রেণী যেন আমাদের সঙ্গে পথ চলিতে অসমর্থ হইয়া পশ্চাতে লুকাইয়া পড়িতেছে। তাহাদেরই পার্শ্ব হইতে বৃহৎ হইতে বৃহত্তর বিস্তারের পর বিস্তার, শ্রেণীর পর শ্রেণী পর্বতমালা পরিলক্ষিত হইতে লাগিল। কখনো দ্রুত পদবিক্ষেপে, কখনো মন্থর গতিতে, কখনো বা ছুটিয়া কেবলই উঁচুতে উঠিতে শুরু করিলাম। মাঝে মাঝে নির্ঝরিণীর কলকল টান, নিস্তব্ধ পাহাড়ের কোলে বড়ই মনোহর। চতুর্দিকে গগনস্পর্শী পর্বতশ্রেণী, মেঘের কোলে মস্তক হেলাইয়া যেন ঘুমাইয়া রহিয়াছে। নিম্নে ক্ষুদ্র সংকীর্ণ অসরল পথ। আমার তখন পিপাসা পাইয়াছিল। মনে হইল প্রথম যেখানে জল দেখিব তাহা আবিল হইলেও পান করিব। কিয়দ্দূর অগ্রসর হইতে না হইতেই দেখিলাম একটি স্থানে ঝর্ণার জল সঞ্চিত হইয়া রহিয়াছে। দেখি অল্প দূরে পর্বতগাত্র ভেদ করিয়া ঝর্ণার জল ঝরঝর শব্দ করিয়া পড়িতেছে। একটু অগ্রসর হইয়াই অঞ্জলি পুরিয়া সেই ঝর্ণার জল পান করিলাম। কালকা ত্যাগ করিয়া পাহাড়ে আরোহণ করিলে একটু পরেই যে ঝর্ণাটি দেখিতে পাওয়া যায় তাহাও নিতান্ত ছোট নয়। সেইখান হইতে কালকা অঞ্চলের অধিবাসীরা জল সংগ্রহ করিয়া থাকে। সেই ঝর্ণার নিকটে উপস্থিত হইয়া দেখিবার বড় ইচ্ছা ছিল, কিন্তু এখানকার স্নানের রীতি আমাদের চক্ষে বড়ই অস্বাভাবিক ও অপ্রীতিকর বলিয়া বোধ হইল। স্ত্রী ও পুরুষ উভয়ে পরিধেয় বস্ত্রাদি দূরে রাখিয়া অসংশয়ে ও অসংকুচিতভাবে একত্র স্নান ও গাত্রাদি প্রক্ষালন করিয়া থাকে। ইহাদের আচার ব্যবহারই এইরূপ। ইহাতে ইহারা কোনো প্রকার অন্যায় বা লজ্জাবোধ করে না। এই সকল ঝর্ণার জলের নিকট কলিকাতার কলের জল স্বচ্ছতায় আবিল বলিলে অন্যায় বলা হয় না। এই জল যেমন নির্মল তেমনই স্নিগ্ধ ও সুস্বাদু। জলপান করিয়া যেন সমস্ত ক্লান্তির অবসান হইল। উৎসাহে উল্লাসে ক্রমান্বয়ে সেই পাহাড়ের পথ ধরিয়া চলিতে লাগিলাম। মাঝে মাঝে এক একবার থমকিয়া দাঁড়াই, আর নিবিড় নিস্তব্ধ পর্বতের ওপর আমাদের জুতার খটখট শব্দও যেন সমবিবেহারী সঙ্গীর মতো স্তব্ধ হইয়া থামিয়া যায়। আমাদের স্বাধীন কৌতূহল, উচ্চ হাস্য ও কথোপকথনে পরিপূর্ণতা লাভ করিয়া বিরাট গাম্ভীর্যের ভিতর এক অভিনব শিশু সুলভ চাঞ্চল্যের চিত্র অঙ্কিত করিয়া দিতেছিল। এক উপলখণ্ডের ওপর বন্ধুবর উপবেশন করিলে
আমিও তাহার পার্শ্বে বসিয়া পড়িলাম। সম্মুখে একটি ঝর্ণা ঝিরঝির করিয়া বহিয়া চলিয়াছে। এই ক্ষুদ্র ঝর্ণাই যে পরে সমতল ক্ষেত্রের উপর দিয়া বিপুল কলেবরে কত দেশ বিদেশ, কত জানা অজানা স্থান, কত উর্বর অনুর্বর ক্ষেত্রকে সুশীতল বাড়িদান করিয়া চলিয়াছে, তাহা এই ক্ষীণাঙ্গীকে অবলোকন করিলে মোটে নির্ণয় করিতে পারা যায় না। পাহাড়ের উঁচু নিচু পথে উঠিতে ও নামিতে বড় মন্দ ব্যায়াম হয় না। কোটের ভিতরের কামিজটি ঘামে ভিজিয়া গিয়াছিল, কিন্তু বসিতে না বসিতেই সুশীতল বায়ুস্পর্শে তাহা এক মুহূর্তে শুকাইয়া গেল। পর্বতের জলে ও বাতাসে জানি না কি এক অজ্ঞাত শক্তি আছে, যাহা ক্লান্তি ও অবসাদকে শীঘ্র দূর করিয়া দেয়। বিশ্রাম করিবার বাসনা হইলেও অল্পক্ষণ বিশ্রাম করিতে না করিতে পুনরায় চলিবার ইচ্ছা অনেক বেশি পরিমাণে জাগিয়া উঠে। আমরা উঠিয়া পড়িলাম। নবোৎসাহে সবেমাত্র চলিতে শুরু করিয়াছি, অমনি পাহাড়ের ওপর একটি ছায়া আসিয়া পড়িল। আমাদের মাথার ওপরকার মেঘাবৃত আকাশের ছায়া বলিয়া মনে হইল। পূর্বে জলধরবাবুর হিমালয়ে পড়িয়াছিলাম যে, যদি পর্বতের ওপর একবার বৃষ্টি শুরু হয় তাহা অত্যন্ত ভয়ানক, কারণ সঙ্গে সঙ্গে প্রায় ঝড় আসিয়া যোগ দেয় এবং তাহাতে সমূহ বিপদপাতের সম্ভাবনা। নিম্নে অবিচ্ছিন্ন অনন্ত গিরিশ্রেণী, একটির পর একটি, মনে হয় যেন ওই শেষটির পর আর নাই, কিন্তু তাহার পর বুঝি সবই ভুল। যেমন দিনের পর দিনের শেষ নাই, তেমনি মনে হয় এই অভ্রবেদী পর্বতমালার শেষ নাই, সীমা নাই, অন্ত নাই। এখানে আকাশ হিমালয়কে আলিঙ্গন করিয়াছে এবং হিমালয় আকাশকে স্নেহবাহু পাশে বদ্ধ করিয়া উল্লাসে আত্মপর জ্ঞানশূন্য হইয়াছে। আবার ঊর্ধ্বে চাহিয়া দেখি আর মেঘের লেশমাত্র নাই। এক ঝাঁক পাখি আকাশ জুড়িয়া উড়িতেছে, তাহাদের ক্ষুদ্র ক্ষুদ্র সমবেত পাখায় সূর্যরশ্মি অবরুদ্ধ। এত পাখি একসঙ্গে কখনো দেখি নাই। শিশুর মতো ঊর্ধ্বমুখে তাকাইয়া রহিলাম। সেগুলি কোন জাতীয় বিহঙ্গম তাহা নির্ণয় করিতে পারিলাম না। আর সেই জনশূন্য পর্বত প্রদেশে আমাদের প্রশ্নের উত্তর দিবার মতো কেহই ছিল না। পাহাড়ের পথ মাঝে মাঝে তৃণ সমাচ্ছন্ন। এই সকল শ্যামল তৃণের ভিতর আর এক রকম ছোট ছোট তৃণও পরিলক্ষিত হয়। সেগুলিও আবার নয়নাভিরাম নানা বর্ণে রঞ্জিত, ফুল ভারাবনত, যেন এক একখানি নানা বর্ণের বিচিত্র আসন অতিথি অভ্যাগতের জন্য প্রকৃতি সুন্দরী মঙ্গল হস্তে পাতিয়া রাখিয়াছেন। এই বিলাসবিহীন তৃণদলের ওপর উপবেশন করিলে হৃদয় ভক্তিভরে ভগবানের চরণে লুটাইয়া পড়ে। অহংকার বিলাসিতা সব এক নিমেষে বিলুপ্ত হইয়া যায়। আমরা একটা বাঁকের মুখে আসিয়া পড়িলাম। এইখান হইতে পথটি একেবারে উত্তর হইতে পশ্চিমে ফিরিয়াছে। অপর একটি সরু পথ পাহাড়ের অন্যদিকে চলিয়া গিয়াছে। আমরা এখন কোন পথ অবলম্বন করিব? দুইজনেই সমান পণ্ডিত, পরস্পরের মুখের প্রতি তাকাইলাম। এখানে তো আর গলির মোড়ে বা রাস্তার আরম্ভ মুখে অমুক লেন বা স্ট্রিট পথিকের সুবিধার জন্য নির্দেশ করা নাই। এখানে ঊর্ধ্বে আকাশ আর নিম্নে পাহাড়। কোন দিকে যাই ইতস্তত করিতেছি, এমন সময় দেখি প্রায় 200 বড় বড় ছাগল ও অশ্ব পৃষ্ঠে বোঝা বহন করিয়া সেই বড় পথে নামিয়া আসিতেছে। মনে হইল এ আবার কি? তারপর দেখি তাহাদের সমবিবাহারী পরিচালকবর্গ পাহাড়ি, হাতে বড় বড় যষ্টি, মাথায় প্রকাণ্ড প্রকাণ্ড পাগড়ি, সকলের অঙ্গে হাত কাটা জামা। তাহারা বেশ হৃষ্টপুষ্ট, উন্নত বক্ষ, বিস্তৃত ললাট। তাহাদের শরীরের প্রতি শিরায় যেন স্বাস্থ্য ও শক্তি পরিস্ফুট রহিয়াছে। তাহারা বিস্ময় বিস্ফারিত নয়নে আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। এই সময় সহসা কোথা হইতে ঝড়ের মতো শব্দ উত্থিত হইতে লাগিল। কোথাও কিছু নাই, অথচ ঝড় আসিল। ব্যাপার কি জানিবার জন্য জিজ্ঞাসা করিলাম, এ কিসের শব্দ? ঝড় এলো কি? তাহারা প্রশ্নটা ঠিক বুঝিয়াছিল কিনা বলিতে পারি না, তবে তাহাদের বড় বড় অধরের ওপর বিদ্যুৎ চমকের মতো একটু হাসি খেলিয়া গেল। তাহারা এরূপ শব্দের কারণ জানিত। বলিল, ও রেলগাড়ি আসছে। কিন্তু পরক্ষণেই
শব্দ নিস্তব্ধতায় ডুবিয়া গেল। বন্ধু ভাঙা ভাঙা হিন্দি ভাষায় জিজ্ঞাসা করিলেন, যদি রেলগাড়ির শব্দ হয় তবে আর শোনা যাইতেছে না কেন? একজন সেলাম করিয়া বলিল, হুজুর, গাড়ি এখন একটা নিচু পাহাড়ে নামিয়া ঘুরিতে ঘুরিতে আসিতেছে, সেজন্য শব্দ শোনা যাইতেছে না। তারপর আমাদের মাথার উপরের একটি পর্বত নির্দেশ করিয়া পুনরায় বলিল, ওইখান দিয়া রেল গিয়াছে, একটু পরেই গাড়ি দেখিতে পাইবেন। বন্ধু জিজ্ঞাসা করিলেন, তোমরা কোথায় যাইবে? কালকার বাজারে, সেখানে এইসব মোট রাখিয়া পুনরায় মোট লইয়া ফিরিব, ইহাই আমাদের কাজ। এসব বোঝা কাহাদের? তাহারা রেলে লইয়া যায় না কেন? সিমলার রেলের মাসুল অত্যন্ত বেশি, তাই আমরা কালকা পর্যন্ত পৌঁছিয়া দিয়া আসি। এই রাস্তায় ভাড়া খুব কম পড়ে। রেল লাইন খুলিয়া তোমাদের আয় অনেক কমিয়া গিয়াছে? না, ঠিক বিপরীত হইয়াছে, আয় পূর্ব অপেক্ষা অনেক বাড়িয়া গিয়াছে। রেল হওয়ার পর লোকজন বেশি আসে, মোটঘাট অনেক বাড়িয়াছে, রেলের মাসুল অনেক বেশি। তাহাদের সঙ্গে বালক, শিশু, স্ত্রীলোক সকলের নিকট বস্ত্রাদি, আহার্য ও শয্যা ইত্যাদি ছিল। তাহাদের বেশ রীতিনীতি। পর্বতের সকল প্রদেশেই যেন তাহাদের পরিচিত ঘর। ভয় নাই যে কোথায় গিয়া পড়িব, কোথায় আহার জুটিবে, কোথায় বা শয়ন করিব। তাহারা কিরূপ কষ্ট স্বীকার করিয়া জীবিকা নির্বাহ করে দেখিলে আশ্চর্যান্বিত হইতে হয়। কোন পথে যাইলে নিকটবর্তী রেলওয়ে স্টেশনে পৌঁছিতে পারিব জিজ্ঞাসা করিলে একজন বলিল, হুজুর, আপনারা কালকা হইতে 7 মাইল পথ চলিয়া আসিয়াছেন, এর একটু পরেই টাকশাল নামক ক্ষুদ্র গ্রাম। সেখানে বাজার আছে কিনা অনুসন্ধান করিলে জানিতে পারিলাম টাকশাল অতি সামান্য গ্রাম। 3-4 ঘর মাত্র পাহাড়ির বাস আছে। তাহাদের যাহা কিছু প্রয়োজন হয় তাহা কালকা বাজার হইতে আনাইয়া লয়। ড্যান্ডি রোড নামক একটি পথ দূরবর্তী পাহাড়ের গাত্রে দেখাইয়া একজন বলিল, ওই পথ অবলম্বন করিলে খুব শীঘ্র টাকশাল স্টেশনে উপস্থিত হইতে পারিবেন। সে পথটি ধরিতে আমাদের অনেকবার উঁচুতে উঠিতে ও নিচে নামিতে হইল। এই সময় আবার গাড়ির শব্দ শ্রুত হইল। ঊর্ধ্বে চাহিয়া দেখি মাথার ওপরকার একটি পাহাড়ের ধারে ধারে গাড়ি চলিয়াছে। তাহা যেন একটি কেন্নুয়ের মতো দেখাইতে লাগিল। ভয় হইল, হয়তো গাড়ি একটু বাধা পাইলে নিম্নস্থ গহ্বরে পড়িয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। আমাদের নিকট হইতে রেল লাইন প্রায় 1000 ফিট উচ্চ হইবে। এখান হইতে গাড়ির গতি বড়ই সুন্দর মনে হইল, যেন গাড়ি একই স্থানে দাঁড়াইয়া রহিয়াছে, আবার কখনো উচ্চে ধীরে ধীরে আরোহণ করিতেছে ও পরক্ষণেই সে স্থান হইতে অনেক নিম্নে ও পশ্চাতে অবতরণ করিয়া ফিরিয়া আসিতেছে। আমরা গাড়ির গতি লক্ষ্য করিয়া অগ্রসর হইতে শুরু করিলাম। গাড়ি কখনো আমাদের পশ্চাতে ফেলিতেছে, আর কখনো বা আমরা গাড়িকে পশ্চাতে রাখিয়া অগ্রসর হইতেছি। এই গাড়ি আসিতেছিল আর নয়নগোচর হইল না। শব্দ লক্ষ্য করিয়া হাঁটিতে লাগিলাম, কিন্তু অল্পক্ষণ পরে তাহাও আর শ্রুতিগোচর হইল না। যে পথটি আমাদের দেখানো হইয়াছিল তাহাও এখানে অগণ্য পথসমুদ্রে হারাইয়া গিয়াছে। সুতরাং যে কোনো একটি সরু পথে ড্যান্ডি রোড অনুমানে উঠিতে আরম্ভ করিলাম। যখন অনেক দূর আরোহণ করিয়াছি তখন আর পথ খুঁজিয়া পাইলাম না। এখান হইতে পর্বত সরল, মসৃণ ও লম্বভাবে ঊর্ধ্বে উঠিয়াছে। এখন পাহাড়ের যে অংশে আসিয়া উপস্থিত হইয়াছি সেখানকার একটি দৃশ্য বড় আশ্চর্যজনক। এখানে রেললাইন লইয়া যাইতে ইঞ্জিনিয়ারগণকে বিশেষ কষ্ট ও শ্রম স্বীকার করিতে হইয়াছে। এই স্থানে পাহাড় বিচ্ছিন্ন হইয়া এক প্রকাণ্ড গহ্বর ও গভীর শূন্যতা সৃষ্টি করিয়াছে, এবং এই বিচ্ছিন্নতাই পর্বতকে সহস্রবার বিভক্ত করিয়াছে। দুটি বিচ্ছিন্ন অংশের অন্তর বড় কম নয়, প্রায় 500 হস্তের অধিক। এইখানে টেলিগ্রাফের তার ঝুলিয়া পড়িয়াছে, কারণ মধ্যে কোনো প্রকার অবলম্বন দিবার উপায় নাই। বোধ হয় আরোহীগণ এখানে গাড়ি হইতে নিম্নে দৃষ্টি নিক্ষেপ করিলে আতঙ্কে শিহরিয়া উঠে। পূর্বেই বলিয়াছি, এখানকার পাহাড় অনেক উচ্চ, নিচের দিকে চাহিলে নিম্নস্থ কিছুই দেখা যায় না। তখন বেলা প্রায় 10টা। প্রখর সূর্যরশ্মি চতুর্দিকে বিকীর্ণ হইয়া পড়িয়াছে। নিচে তাকাইয়া আমার প্রাণ উড়িয়া গেল। তখন বন্ধুবর আমার নিকট হইতে কোনো প্রকারে 3-4 হস্ত ঊর্ধ্বে উঠিয়া বলিলেন, নিচের দিকে দেখিবেন না।
আসুন, শীঘ্র শীঘ্র উপরে উঠিতে চেষ্টা করি, নহিলে আর কালকা ফিরিতে পারিব না, এবং ক্লান্ত হইয়া পড়িলে পথ আবিষ্কার করা অসাধ্য হইয়া উঠিবে। আশু বিপদের আশঙ্কায় মন অস্থির হইয়া উঠিল। মুখে কথা সরিল না। মনে হইল এখন যে পথে আসিয়াছি সে পথে ফিরিয়া যাওয়া সম্পূর্ণ অসম্ভব। বর্ধমান রাজবাটিতে গোলকধাঁধায় যে প্রবেশ করি নাই তাহা নহে, বা তাহার জ্ঞান যে ছিল না তাহাও নহে। তবে সেখানে সারাদিন ঘুরিয়া পথ আবিষ্কার করিতে না পারিলেও মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে শেষে গোলকধাঁধা রক্ষক আসিয়া বাহির করিয়া লইয়া যাইবে। কিন্তু আজ বিশ্ব গোলকধাঁধায় পথ হারাইয়াছি, কে আসিয়া পথ দেখাইয়া দিবে? সন্ধ্যার পর তো বাঘ ভাল্লুক আসিয়া এই অনির্দিষ্ট অনাহত শিকার দেখিলে আহারে তিলার্ধ বিলম্ব করিবে না। বন্ধুবর একটু এদিক ওদিক পর্যবেক্ষণ করিয়া বলিল, দেখি যদি এইখান হইতে কোনো উপায় করিতে পারি। আমি সেদিকে লক্ষ্য করিয়া দেখি তিনি একখানি বড়জোর 12 ইঞ্চি স্টকের মতো পাহাড়ের গাত্রে সংলগ্ন পাথর ধরিয়া পরীক্ষা করিতেছেন। বন্ধু বহু কষ্টে সেই কার্নিশের মতো পাথরের ওপর উঠিয়া কোনো প্রকারে ওপরের পাহাড়ে আরোহণ করিলেন। আমি অকুল সমুদ্রে পড়িলাম। তাহার ও আমার মধ্যে একটা ব্যবধান আসিয়া পড়িল। তিনি বলিলেন, দাঁড়ান মশাই, আমি আগে দেখিয়া আসি কোনো পথ আছে কি না, শেষে কি দুইজনেই বিপদে পড়িব? আমি নিস্তব্ধ হইয়া অপেক্ষা করিতে লাগিলাম। 2-3 মিনিট অতীত হইল, তাহার কোনো সংবাদ নাই। গভীর অন্ধকার রজনীতে পথভ্রান্ত পথিক সহসা আলো পাইলে যেরূপ উল্লসিত হয়, বন্ধুবর যখন ডাকিয়া বলিলেন, আসুন, একটা পথ পাওয়া গিয়াছে, তখন আমারও অনেকটা সেইরূপ অবস্থা হইয়াছিল। বহু কষ্টে পাহাড়ের গাত্র বহিয়া বন্ধুবরের সাহায্যে অনেকটা ওপরে উঠিলাম, কিন্তু পরিধেহ বস্ত্রখানি ছিঁড়িয়া গেল। পায়ের ও হাতের 3-4 স্থানের চর্ম উঠিয়া গিয়া রক্ত নির্গত হইতে লাগিল। সর্বশরীর কাঁপিল। তালু শুষ্ক হওয়াতে পিপাসায় প্রাণ বাহির হইবার উপক্রম হইল। আমি কিংকর্তব্য বিমূঢ় হইয়া বসিয়া পড়িলাম। নিকটবর্তী একটি অল্প বিস্তৃত সমতল পাহাড়ের ওপর দেখি একজন পাহাড়ি লাঙল দিতেছে। এখানে এই নিত্য অভ্যস্ত দৃশ্যটি বড়ই অভিনব দেখাইতে লাগিল। যাহা কতদিন চক্ষে পড়িয়াছে, কিন্তু হৃদয়ের মধ্যে একটি রেখাপাত করিতে পারে নাই, আজ এই সুদূর পার্বত্য প্রদেশের নিস্তব্ধ প্রকৃতির মধ্যে তাহা যেন এক স্বর্গীয় সৌন্দর্যের বিভূষিত দেখাইতে লাগিল। তাহার দিক হইতে নয়ন ফিরাইতে ইচ্ছা হইল না। কিছুক্ষণ বিশ্রাম করিয়া জলের অন্বেষণে উক্ত ব্যক্তির নিকট উপনীত হইলাম। সে আমাদের দেখিয়া লাঙল হস্তে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। দেখিলাম সে সামান্য একখণ্ড ভূমিকর্ষণ করিতেছে। এতদূর আসিয়াছি, কিন্তু কোথাও মৃত্তিকা দেখিতে পাই নাই। এখানে কেমন করিয়া এইটুকু ভূমি পাথর না হইয়া রহিয়াছে তাহা বুঝিলাম না। সে আমাদিগকে নিকটবর্তী ঝর্ণা দেখাইয়া দিল। তাহার সহিত 2-1টি কথা কহিয়া অবগত হইলাম যে অল্প দূরেই তাহার কুটির। যে পথ দিয়া আমরা ওপরে আরোহণ করিব সেই পথের পার্শ্বেই তাহার ক্ষুদ্র কুটির পরিলক্ষিত হইবে। সেই পথ ধরিয়া পুনরায় চলিতে আরম্ভ করিলাম। সে ব্যক্তি বলিল, আপনারা যে পথে আসিয়াছেন ও পথে কেউ পাহাড়ে উঠিতে সাহস করে না। আমাদের দুঃসাহসিকতা তাহার নিকট নির্ভীকতার পরিচয়ক হইয়া দাঁড়াইল। অল্পদূর আসিতেই একটি ঝর্ণা দৃষ্টিগোচর হইল। অঞ্জলি পুরিয়া স্নিগ্ধ বাড়ি মুখে চোখে প্রদান করিলাম এবং আকণ্ঠ পান করিয়া তৃষ্ণা দূর করিলাম। এবার পথের দিকে খুব দৃষ্টি রাখিয়া চলিতে লাগিলাম। মাঝে মাঝে কোনো কারণে যদি শুষ্ক পত্রের মর্মর শব্দ হয়, অমনি আতঙ্কে চারিদিকে চাহিয়া দেখি। আরম্ভের উৎসাহ শেষে আতঙ্কে আশঙ্কায় পরিণত হইতে লাগিল। একটি উচ্চ পর্বত হইতে এইখানে পথটি নিচু দিকে নামিয়াছে। পথ বড়ই ঢালু, খুব সন্তর্পণে পা ফেলিয়া যাইতে হয়। কোনো গতিকে পদস্খলন হইলে আর নিস্তার নাই। এইখানে 2-3খানি ক্ষুদ্র কুটির নয়নগোচর হইল। মনে যেন একটু আশার সঞ্চার হইল। এই কুটিরগুলির সৌন্দর্য এই নিরালয় পর্বত প্রদেশে যেন চিত্রকরের নিপুণ তুলিকার কোমল করুণ আঘাত বলিয়া মনে হইতেছিল। কুটিরের দ্বারদেশে 2টি বালিকা ও একটি বালক খেলা করিতেছিল। কেহ পাথরের ওপর পাথর দিয়া খেলাঘরের পর্বত নির্মাণ করিতেছিল,
কেহ সঙ্গীর চেষ্টাকে বিফল ও খর্ব করিতে অনেকগুলি বড় বড় শিলাখণ্ড সংগ্রহ করিয়া একটি বড় পাহাড় প্রস্তুতের প্রয়াস পাইতেছিল। ইহাদের খেলাতেও বিশেষত্ব আছে। আমাদিগকে সেই বিজন প্রদেশে আসিতে দেখিয়া তাহারা খেলা ছাড়িয়া শিলাগুলি ছড়াইয়া উঠিল। একটি বালিকা ছুটিয়া গিয়া কুটির মধ্যে প্রবেশ করিল। হুলস্থুল ব্যাপার পড়িয়া গেল। তিনখানি কুটির যেন চঞ্চল ও মুখর হইয়া পড়িল। রমণীরা পর্যন্ত ছুটিয়া কুটিরের বহির্দেশে আসিয়া আমাদিগকে দেখিতে লাগিল। সেই লাঙ্গলধারী ব্যক্তির কথা মনে পড়িল। ইহার মধ্যে একখানি কুটিরই তাহার শান্তিনিকেতন। সেখানে আসিয়া সারা দিনের ক্লান্তিকাতর দেহবার ঢালিয়া সে বিশ্রামের আনন্দ উপভোগ করে। একটি বালককে জিজ্ঞাসা করিলাম, স্টেশন কোন দিকে? অঙ্গুলি নির্দেশ করিয়া তাহাদের কুটিরের পশ্চাৎ দিক দিয়া যে সংকীর্ণ পথটি আঁকিয়া বাঁকিয়া গিয়াছে সে তাহাই দেখাইয়া দিল। আমরা আবার চলিতে শুরু করিলাম। অনেক দূর অগ্রসর হইলাম, কিন্তু রেল লাইন বা স্টেশনের কোনো চিহ্নই দেখিলাম না। আশঙ্কা হইল আবার কি পথ হারাইলাম। ভয়ে নানা প্রকার বিপদের সম্ভাবনা মূর্তিমতী হইয়া নয়নের সমক্ষে ফিরিতে লাগিল। শরীর যেন ক্রমশই শিথিল ও অবসন্ন হইয়া আসিতেছিল। অথচ কোনো উপায় নাই। নিকটে গ্রাম নাই, লোকালয় নাই, দোকান পসার তো দূরের কথা। কিছুক্ষণ এইরূপ আন্দোলিত অন্তঃকরণে চলিয়াছি। সহসা বন্ধুবর চিৎকার করিয়া বলিয়া উঠিল, ওই স্টেশন দেখা গিয়াছে। উল্লাস রাখিবার স্থান রহিল না। ছুটিয়া বন্ধুর নিকট উপস্থিত হইলাম। দূর হইতে এই স্টেশনটিকে একখানি অঙ্কিত চিত্রের মতো দেখাইল। খুব তাড়াতাড়ি চলিতে লাগিলাম। অর্ধঘণ্টার মধ্যেই স্টেশনে উপস্থিত হইলাম। স্টেশন ঘরটি কাঠের নির্মিত, কপাট জানালা কাচের। গৃহের ছাদটির দুই দিক ঢালু, মধ্যখানটি উঁচু। বরফ জমিবার ভয়ে এইরূপ গৃহ প্রস্তুত হইয়াছে। কাহারও সারা শব্দ নাই। চারিদিকে সীমাহীন গিরিমালা, মধ্যে স্টেশন। কাচের ভিতর দিয়া গৃহাভ্যন্তরে দৃষ্টি নিক্ষেপ করিতেই দেখিলাম একজন পাঞ্জাবি কর্ম করিতেছেন। কাচের ওপর আঙুলের টোকা মারিতে তিনি দ্বার উদ্ঘাটনপূর্বক বাহিরে আসিয়া বিস্ময় বিস্ফারিত নয়নে আমাদের আপাদমস্তক পর্যবেক্ষণ করিয়া লইলেন। ইংরাজিতে জিজ্ঞাসা করিলেন, আপনারা দেখিতেছি বাঙালি, কেমন করিয়া এখানে আসিলেন? এই পাহাড়পথ অবলম্বন করিয়া আসিয়াছি। এটি কোন স্টেশন? তিনি ইহাতে অত্যন্ত আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, গোমন। টাকশাল কি ইহার আগের স্টেশনের নাম? লোকটা আরও একটু বিস্ময় প্রকাশ করিয়া উত্তর করিলেন, আপনারা কি কালকা হইতে হাঁটিয়া আসিতেছেন? টাকশাল তো পথে ফেলিয়া আসিয়াছেন। টাকশাল হইতে গোমন 5 মাইল দূর। শুনিয়া তো নির্বাক। কিছুক্ষণ পরে বলিলাম, মহাশয়, এখান হইতে কালকা ফিরিবার গাড়ি কখন? তিনি উত্তর করিলেন, গাড়ি এখানে ধরে না। আসুন, ঘরের মধ্যে গিয়া কথোপকথন করি। বহুদিন পরে কথা কহিবার লোক পাইয়াছি। বন্ধু বলিলেন, বাহিরে বেশ বাতাস বহিতেছে, এখানে একটু বিশ্রাম করা যাক। তিনি ব্যগ্রস্বরে বলিয়া উঠিলেন, না না, তাহা হইতে পারে না, এখনই বাঘ আসিতে পারে। সে কি? বলিয়া আমি চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলাম। বলিলাম, এ পাহাড়ে বাঘ আছে নাকি? ভিতরে বসিবেন, চলুন, দেখিতে পাইবেন। বাঘ ওই নিম্নের ঝর্ণায় জল পান করিতে আসিবে। আমাদের স্টেশনে তো মাঝে মাঝে আসিয়া দরজায় জানালায় আঘাত করিয়া যায়। তাড়াতাড়ি ঘরের ভিতর গিয়া উপবেশন করিলাম। এই ভদ্রলোকটি এখানকার অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। তিনি আমাদের বিশেষ খাতির ও যত্ন করিলেন। স্টেশন মাস্টার একজন বাঙালি। 1 বছর হইল তিনি এই কর্ম উপলক্ষে এখানে আছেন। আমাদের আগমন বার্তা যখন তিনি জানিতে পারিলেন তখন তাহার আনন্দের সীমা রহিল না। তিনি তখন আহার করিতে গিয়াছিলেন। একজন পয়েন্টসম্যানকে দিয়া তাহাকে ডাকিতে পাঠানো হইল। অল্পক্ষণ পরেই তিনি আসিয়া উপস্থিত হইলেন। আমাদের দেখিয়া তাহার মুখের ওপর আনন্দদীপ্তি ফুটিয়া উঠিল। তাহার মতো ভদ্রলোক খুব কম দেখিয়াছি। বাঙালি ভদ্রলোকটির নাম আমি ভুলিয়া গিয়াছি। তিনি জাতিতে কায়স্থ। শুনিলাম তাহার বাড়ি হুগলি জেলার মধ্যে তারকেশ্বরের নিকট হরিপাল গ্রামে। বেচারি ম্যালেরিয়ার ভয়ে দেশত্যাগী। আজ 2 বছর তিনি দেশে যান নাই। তাহার বর্তমান আকৃতি দেখিলে মোটেই মনে হয় না যে তিনি কোনোদিন দুরন্ত ম্যালেরিয়ার কবলে পতিত হইয়াছিলেন। তিনি বলিলেন, এই 2 বৎসরে
তার নূতন জীবন লাভ হইয়াছে। একদিনের জন্য কোনরূপ অসুখ হয় নাই, তবে স্বদেশবাসীর সহবাস হইতে বঞ্চিত আছেন বলিয়া তাহার দুঃখ। বহুদিন পরে বাঙালির সঙ্গলাভ তাহার নিকট বেশ একটা অভিনবত্ব আনিয়া দিল। আমরাও অসহায় অবস্থায় তাহাকে দেবতার আশীর্বাদের মতো পাইয়া যে কি পর্যন্ত উল্লসিত হইয়াছিলাম, তাহার স্বরূপ বর্ণনা দুরাকাঙ্ক্ষা। দেশ যতই কুৎসিত হোক, যতই অশান্তিকর হোক, যতই অমঙ্গলকর হোক, তবুও দেশের জন্য কেমন একটা টান অজ্ঞাতসারে মনের মধ্যে অবস্থান করে। তাহার সুস্পষ্ট প্রমাণ এই প্রবাসী ভদ্রলোকের প্রতি কথায়, প্রতি প্রশ্নের মধ্য দিয়া ফুটিয়া উঠিতেছিল। আমাদের নিবাস কোথায়, কোথায় আসিয়াছি, কয়দিন থাকিব, এখানে কেমন করিয়া আসিলাম, এ বৎসর ওদিকে ম্যালেরিয়া কীরূপ, তাহাদের গ্রামের কোনো খবর রাখি কি না প্রভৃতি অপরোজ্যপরি প্রশ্নমালায় তিনি আমাদিগকে আচ্ছন্ন করিয়া ফেলিলেন। আমরাও যতদূর সম্ভব উত্তর দিয়া ভদ্রলোককে সুখী করিতে প্রয়াস পাইলাম। অল্পক্ষণ পরে তিনি বলিলেন, অপরাধ মাপ করবেন, আপনাদের পেয়ে এত আনন্দ হয়েছে যে তার মুখে বলতে পারি না। আপনাদের আহারাদি ব্যবস্থা করবার কথা পর্যন্ত ভুলে গেছি। এই বলিয়া তিনি ছুটিয়া গৃহের বাহিরে গেলেন। তারপর কি ভাবিয়া পুনরাগমন করিলেন। আজ যেন তাহার বহুদিনের রুদ্ধ কথা স্রোত ছুটিয়াছে। অনর্গল কথা কহাতেই আজ যেন তাহার তৃপ্তি। তিনি বলিলেন, দেখুন, এখানে কিছুই পাওয়া যায় না। কোনো প্রকারে একবেলা এক মুঠা আলো চালের ভাত আর একবেলা খানকতক রুটি আহার করে দিন কাটাচ্ছি। আপনাদের যে কি খেতে দেব তাই ভেবে অস্থির। মশাই, দুঃখের কথা কি বলবো, 1 পয়সার চিনির প্রয়োজন হলে কালকায় লোক পাঠানো ভিন্ন অন্য উপায় নাই। আমি বলিলাম, আপনি আমাদের জন্য ব্যস্ত হবেন না, আমাদের আহারাদির প্রয়োজন নাই। এখন কেমন করে কালকায় ফিরে যেতে পারি তার একটা উপায় করুন। আমাদের আজই কালকায় ফেরা বিশেষ আবশ্যক। তিনি বলিলেন, এখানে তো গাড়ি ধরে না, তবে উপায়? আমার বন্ধু তো মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। আমার মনে দারুণ আশঙ্কা হইল, যে পথে আসিয়াছি যদি সেই পথে পুনরায় ফিরিতে হয় তবে তো ফেরার পক্ষে বিশেষ সন্দেহ। একবার ব্যাকুল দৃষ্টিতে চারিদিকে চাহিয়া লইলাম। সেই নীল মেঘরাজির মতো গিরিশ্রেণী, যেন মেঘ আর গিরি ছাড়া এ বিশ্ব সংসারে আর কিছুই নাই। তিনি আমাদের বিষণ্ণ মুখ দেখিয়া বলিলেন, ভাবনা নাই, বেলা 5টার সময় একখানা গাড়ি কালকা অভিমুখে যায়, যাতে সেটা এখানে থামে তার জন্য এখনই তার করছি। তারপর তিনি 2 মিনিট কালে টেবিলে বসিয়া টকটক শব্দ করিতে লাগিলেন। আমরা শঙ্কিত অন্তরে বিচার প্রার্থী আসামীর ন্যায় নিশ্চলভাবে উৎকণ্ঠ হইয়া তাহার প্রতি তাকাইয়া রহিলাম। যদিও সাংকেতিক শব্দের মর্ম আমরা বিন্দু বিসর্গ উপলব্ধি করিতে অসমর্থ, তথাপি মনে হইতেছিল এইবার যেন ঘন ঘন 2টি টকটক শব্দ হইল, উহার অর্থ থামিবে থামিবে। কিন্তু পরমুহূর্তেই মনে হইতেছিল এখানে কখনো গাড়ি দাঁড়ায় না, আজ কেন আমাদের মতো অজ্ঞাত সামান্য 2 জন বাঙালির জন্য থামিবে? ঠিক এই সময় ভদ্রলোক চেয়ারখানি সজোরে পশ্চাতে ঠেলিয়া দাঁড়াইয়া বলিলেন, গাড়ি থামিবে, কোনো চিন্তা নাই। ইহাতে আমাদের অপেক্ষা তাহার যেন অধিক আনন্দ হইল। তিনি আবার বলিলেন, বড় কষ্ট যে আপনাদের পাইয়া কোনরূপ সমাদর বা অভ্যর্থনা করা দূরে থাক, ক্ষুধা নিবৃত্তির মতো এমন কিছুই নাই যাহা দিতে পারি। আমরা তাহার কথায় বাধা দিয়া বলিলাম, সেজন্য কিছু মনে করিবেন না। আপনার আগ্রহের মধ্যে যে অভ্যর্থনা ও যত্ন, তাহার তুলনায় খাওয়া বড় বেশি বলে মনে হয় না। তবু সে কথা ভাবিয়া তিনি অত্যন্ত কাতর হইয়া পড়িলেন। আমরা আহারাদির প্রতি অমনোযোগিতা প্রকাশ করিয়া গাড়ি কখন আসিবে এই প্রশ্ন করিতেছিলাম। তিনি বলিলেন, সেজন্য কোনো ভাবনা নাই। দুর্ভাবনার হস্ত হইতে নিস্তার পাইয়া স্নান করিবার বাসনা জাগিয়া উঠিল। যতক্ষণ কেমন করিয়া কালকা ফিরিব এই চিন্তা মনে ছিল, ততক্ষণ স্নানাহারের কথা কিছুই মনে স্থান পায় নাই। স্নানের কথা শুনিয়া ভদ্রলোক বলিলেন, জল আনাইয়া দিতেছি, এখানেই স্নান করুন, ঝর্ণার কাছে এখন আর গিয়ে কাজ নাই। ঝর্ণা এখান হতে কত দূর? বেশি দূর নয়, নিকটেই, ওই নিম্নের পাহাড়ে। জল অতি স্বচ্ছ ও নির্মল, এরূপ জল শুনিয়াছি এই অঞ্চলে কোথাও নাই। পয়েন্টসম্যান, পোর্টার প্রভৃতি 2-3 জন লোককে লইয়া তিনি নিজে আমাকে স্নান করাইতে লইয়া চলিলেন।
জল অত্যন্ত স্নিগ্ধ ও স্ফটিকের মতো স্বচ্ছ। তারপর তিনি বাসা হইতে খানিকটা চিনি আনাইয়া শরবত প্রস্তুত করিয়া দিলেন। উহা পান করিয়া বিশেষ তৃপ্তি অনুভব করিলাম। স্নানান্তে যখন আমরা স্টেশনের বারান্দায় একখানি খাটিয়ার উপর বসিয়া গল্প করিতেছি, তখন মাঝে মাঝে সচকিত দৃষ্টিতে চতুর্দিক দেখিতেছিলাম, পাছে সেই ভয়ানক জন্তুটি কখন কোন দিক দিয়া আসিয়া টপ করিয়া আমাকে তুলিয়া লইয়া যায়। এমন সময় দেখি সম্মুখস্থ পাহাড় হইতে সেই পাঞ্জাবি ভদ্রলোক কতকগুলি জ্বালানি কাঠ মাথায় করিয়া ধীরে ধীরে নামিয়া আসিতেছেন। তাহার হস্তে একখানি কুড়ুল। আমাদের নিকটবর্তী হইয়া তিনি মৃদু মৃদু হাসিতে লাগিলেন। খুব কাছাকাছি আসিয়া বলিলেন, আপনারা নিশ্চয়ই আমাকে অসভ্য জঙ্গলি বিবেচনা করছেন। আপনাদের দেশে কোনো ভদ্রলোক এরূপভাবে বোঝা মাথায় করিয়া কখনো আনেন না বা আনিতে পারেন না। আমরা বলিলাম, না না, ও কথা বলবেন না। নিজের কাজ নিজে করি না বলেই তো আমাদের এত অবনতি, এত অধঃপতন হয়েছে। এই পাঞ্জাবি ভদ্রলোকটির মুখে সদা সর্বদা হাসি লাগিয়াই আছে। তিনি উত্তর করিলেন, দেখুন, এখানে দোকান পসার নেই, লোকজন নেই। নিজে কাঠ সংগ্রহ না করলে কে করে দিবে বলুন? পয়েন্টসম্যান, পোর্টার, বাঘের ভয়ে কেহ উঁচু পাহাড়ে গিয়া কাঠ কাটিতে সাহস করে না। আমি তাহাদের বলিতেও ইচ্ছা করি না। তিনি কাঠের বোঝাটি মাথায় করিয়া হাসিতে হাসিতে আমাদের সহিত কথা কহিতেছিলেন, যেন তাহার কোনরূপ কষ্ট বা ভার বোধ হয় নাই। তাহার সেই সরল সহজ শান্ত দৃষ্টিতে বিপুল মনের বল প্রকাশ পাইতেছিল। তাহার কথাবার্তায়, হাসিতে, চাহনিতে বেশ কেমন একটা মনুষ্যত্বের নিরহংকার ভাব আমাদের সংকীর্ণ সভ্যতাভিমানী মনের ওপর তুমুল আন্দোলন উপস্থিত করিতেছিল। আমরা বেশ গম্ভীরভাবে উত্তর করিলাম, ইহাতে লজ্জার কথা কিছুই নাই, বরং গৌরব করিবার কথা। বাঘের মুখ হইতে কাঠ কাটিয়া আনেন। তিনি বলিলেন, এখনই আপনাদের নিকট আসছি, কাঠগুলি দিয়া আসি, নইলে হয়তো রন্ধন বন্ধ যাবে, কিছু মনে করবেন না। 2-3 মিনিটের মধ্যেই তিনি হাসিতে হাসিতে ফিরিয়া আসিলেন। এই সময় আমি অঙ্গুলির নির্দেশপূর্বক কতকগুলি গিরিস্তরের পর একটি গগনস্পর্শী গিরিশিরস্থ শুভ্রস্তূপ দেখাইয়া জিজ্ঞাসা করিলাম, উহা কি? তিনি ভক্তি পরিপূর্ণ স্বরে কহিলেন, দেবীর মন্দির। এই নিরালয় নির্জন পর্বত প্রদেশের মধ্যে কে দেবীর প্রতিষ্ঠা করিল? কে ওই মানব আবাস পরিশূন্য ব্যাঘ্র ভল্লুক ভয়সংকুল স্থানে পূজার্থে দেবীর মন্দির নির্মাণ করাইল? কত কথাই মনে আসিতেছিল। সঙ্গে সঙ্গে বেশ একটি ভক্তির অনাবিল স্রোত হৃদয়ের পরতে পরতে প্রবাহিত হইতে লাগিল। আমরা তাহাকে অনুরোধ করিলাম, বলুন, আমাদিগকে দেবী দর্শন করাইয়া আনিবেন? তিনি বলিলেন, কিছুদিন তবে এখানে থাকুন, একদিনে তো যাওয়া যাবে না। যদি 2-1টি সাধু সন্ন্যাসীর দর্শন লাভ হয় তবে যাওয়া যায়। আমি তো পথ চিনি না। ওখানে কারা থাকে? তাহারা পার্বত্য জাতি, নিচে বড় আসে না। তাহাদের অভাব ওখানেই পূরণ হয়। নিচের কোনো সংবাদ বোধহয় তারা জানে না। স্টেশন মাস্টার বলিলেন, বলেন কি? ও যে শুনেছি 2 দিনের পথ। তারপর বাঘ ভালুকের হাত থেকে নিস্তার পেলে তো দেবী। দর্শন আমার মাথায় থাকুক। আমি এখান হতেই আজ 2 বৎসর তাকে প্রণাম করে আসছি। ধন্য আপনাদের সাহস। পাঞ্জাবি হাসিয়া বলিলেন, সত্যই, ওইখানে পৌঁছিতে 2 দিন লাগে। এখান হতে অনেক দূর, তারপর পাহাড়ের পথ চিনিয়া যাওয়া বড় কঠিন ব্যাপার। আমি বলিলাম, যাহারা পর্বতে বাস করেন তাহাদের নিকট আর শক্ত কি? না মহাশয়, ও কথা বলবেন না। আমার জন্ম এই পাহাড়ে, আমার চাকরিও এই পাহাড়ে। তথাপি আজ জোর করে বলতে পারি না যে পাহাড়ের যতটুকু স্থান আমার জানা আছে তাহার পথগুলি সম্পূর্ণ আয়ত্ত করতে পেরেছি। দেখুন না কেন, আজ খানিক পূর্বে এই সামনের পাহাড়ে এক বোঝা কাঠ কেটে রেখে এসেছিলাম, কিন্তু আনতে গিয়ে আর খুঁজে পাইনি। এখানে অন্য কেহ নাই যে মনে করবেন কাঠগুলি আর কেহ চুরি করে নিয়ে গেছে। এই পথটি ভালো করে জানা আছে, এই গর্ব করবার কারও জো নাই। এই স্থান হইতেই আমরা দেবীর উদ্দেশ্যে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলাম, আপনি কুড়ুল নিয়ে আবার কোথায় যাচ্ছেন? তিনি বলিলেন, আরও কতগুলি কাঠ কেটে রেখে আসতে। আপনারা কি আমার সঙ্গে ওপরের পাহাড়ে উঠিবেন? চলুন না, বেশ সুন্দর একটি ঝর্ণা আছে দেখবেন। নানা ফলের ও ফুলের গাছ আছে, কেমন পরিষ্কার ও পরিচ্ছন্ন অসংখ্য পথ। তখন 2 বন্ধুতে পরস্পর দৃষ্টি বিনিময় করিলাম।
তারপর স্টেশন মাস্টারের প্রতি সৎসুখ দৃষ্টিতে তাকাইলাম। তিনি বলিলেন, গাড়ি আসতে অনেক বিলম্ব আছে, দেখেই আসুন না কেন। আমাদের অগ্রে অগ্রে পাঞ্জাবি কুরুল হস্তে দুরন্ত বালকের মতো সেই উঁচু নিচু পথ অবলম্বনে বেশ সহজে ছুটিয়া উঠিতে শুরু করিলেন। আমরা তাহার অনুসরণ করিয়া কেবলই পিছাইয়া পড়িতেছি দেখিয়া তিনি মাঝে মাঝে দাঁড়ান আর জিজ্ঞাসা করেন, বড় কষ্ট হচ্ছে কি? ধীরে ধীরে উঠিলে শীঘ্রই ক্লান্ত হয়ে পড়বেন। আমার মতো ছুটিয়া ছুটিয়া উঠুন, বেশ আমোদ পাবেন, কোনো কষ্ট হবে না। আমরা তাহাই করিতে লাগিলাম। তবে আশঙ্কা যথেষ্ট হইতেছিল, পাছে পড়িয়া যাই। চারিদিকে কেবল পথ আর জঙ্গল। যতই ওপরে উঠিতেছি ততই মনে হইতেছে আমরা যে পর্বতে ছিলাম সেইখানেই আছি। পাহাড়গুলি যেন যমজ ভ্রাতা, একটিকে দেখিয়া অপরটিকে ভ্রম হয়। পাহাড়ের ওপর নানা জাতীয় বৃক্ষলতা, কোথাও বৃক্ষে পরিপূর্ণ ফুল হইয়াছে, কোথাও টেপারির মতো একজাতীয় ফল মুক্তার ন্যায় রৌদ্র কিরণে ঝিকিমিকি করিতেছে, কোথাও পর্যাপ্ত পরিমাণে নাশপাতি ফুলিয়া রহিয়াছে, কোথাও বা ঝর্ণার তুষার শীতল স্ফটিক স্বচ্ছ বাড়িরাশি ঝরঝর করিয়া চলিয়াছে। কোনো কোনো স্থানে বিবিধ জাতীয় পার্বত্য কুসুম প্রস্ফুটিত হইয়া আছে। থাকিয়া থাকিয়া নানা বিয়োগের কুজন শ্রুতিগোচর হইতেছে। আমরা মুগ্ধ হৃদয়ে এই সৌন্দর্য বন্যায় ভাসিয়া চলিয়াছি, আনন্দে হৃদয়ে পরিপূর্ণ হইয়াছে। তখন পাঞ্জাবি আমাদের প্রতি ভক্তি উজ্জ্বল নয়নে তাকাইয়া বলিলেন, বলুন তো মহাশয়, এসব কাহাদের জন্য রহিয়াছে? এত ফুল অরণ্যে ফুটিয়া অরণ্যেই ঝরিয়া যাইতেছে, এত ফল অকারণ শুকাইয়া নষ্ট হইতেছে, ইহার কি কোনো সার্থকতা নাই? অবশ্য আছে। বিশ্বনিয়ন্তার প্রেমের রাজ্যে অপ্রেমের কিছুই নাই। দেখুন না কেন, পর্বতের চতুর্দিকে তরুলতা, কণ্টক বৃক্ষ, কিন্তু এই সকল সংকীর্ণ পথগুলির ওপর একগাছিও কণ্টক দৃষ্ট হইতেছে না। কেহ যেন প্রতিদিন পথগুলির তত্ত্বাবধান করিয়া থাকে। যেখানে মনুষ্য সমাগম নাই সেখানকার রাস্তা কাহাদের জন্য পরিষ্কার রহিয়াছে? কাহারা এই ভয়সংকুল পথে হাঁটিয়া থাকেন? বলিতে বলিতে তাহার স্বর ভক্তি গদগদ হইয়া পড়িল, নয়ন পুলকাশ্রু সিক্ত হইল। তিনি নতজানু হইয়া সেই পথের ওপর ভক্তিভরে প্রণাম করিলেন। তাহার পর বলিলেন, আমার মনে হয় এই পথ দিয়া সাধু সন্ন্যাসী গমনাগমন করিয়া থাকেন। পাছে তাহাদের চরণে কণ্টক বিদ্ধ হয়, পাছে তাহাদের চলিতে কষ্ট হয়, তাই দয়াল ঠাকুর এই নির্জন পর্বতের পথগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখিয়াছেন। তাই তাহাদের ক্ষুধা নিবৃত্তির নিমিত্ত সুমিষ্ট ফল স্তরে স্তরে সাজাইয়া রাখিয়াছেন। এইবার তিনি আরেকটি সংকীর্ণ পথ অবলম্বন করিলেন। অল্প দূর অগ্রসর হইবার পর সে পথে পাশাপাশি যাওয়া চলিল না, পথক্রমেই অল্প পরিসর হইয়া আসিল। তখন পাঞ্জাবি সর্বাগ্রে রহিলেন, তাহার পশ্চাতে আমি ও আমার পশ্চাতে উপেন সাহেব। এইবার যে স্থানটিতে উপস্থিত হইলাম সেখান হইতে নিম্নে দৃষ্টিপাত করিলে মস্তক ঘুরিতে থাকে। আশঙ্কায় বক্ষের শোণিত শুষ্ক হইয়া আসে। চারিদিকে কেবল পাহাড়, এই গিরিশ্রেণীর শেষ নাই, সীমা নাই। সেখান হইতে পাহাড় ঢালুভাবে নিচের দিকে নামিয়া গিয়াছে। নিম্নস্থ বৃক্ষলতা দিয়ে বেশ সুস্পষ্ট দেখা যায় না। পাঞ্জাবি নিম্নের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইলেন, ওই যে রৌদ্র কিরণোজ্জ্বল শুভ্র রজত সূত্রের মতো একটি বক্ররেখা দেখিতে পাইতেছেন, উহা একটি গিরি নির্ঝরিণী। অল্পক্ষণ এখানে দাঁড়াইলে দেখিতে পাইবেন উহার তীরে নানা জাতীয় জন্তু আসিয়া জলপান করিবে। ওই নদীর ধারে অনেক সময় সাধু সন্ন্যাসীর দর্শন পাওয়া যায়। তাহারা স্নানাদি করিতে আগমন করেন। তখন চারিদিক হইতে বিহঙ্গ কুজন ও নানাবিধ অজ্ঞাত পুষ্পের গন্ধে চারিদিক মাতিয়া উঠিয়াছিল। মনের ভিতর যেন একটা অজানা আনন্দের বন্যা বহিতেছিল। মনে হইতেছিল চারিদিকের শোভা সৌন্দর্যের মধ্যে যেন আত্মহারা হইতেছি। সুখ বুঝি ইহারই নাম। কবির কথা মনে জাগিয়া উঠে। তরি হতে সম্মুখেতে দেখি দুই পার, স্বচ্ছতম নীলাভ্রের নির্মল বিস্তার। মধ্যাহ্ন আলোকপ্লাবে জলস্থলে বানে, বিচিত্র বর্ণের রেখা আতপ্ত পবনে। তীর উপবন হতে কভু আসে বহি, আম্র মুকুলের গন্ধ কভু রহি রহি। বিহঙ্গের শ্রান্ত স্বর।
বিশ্ববীণা হতে উঠি গানের মতন, রেখেছে নিমগ্ন করি নিথর গগন। সে সঙ্গীত কি ছন্দে গাথিব, কি করিয়া শুনাইব, কি সহজ ভাষায় ধরিয়া দিব তারে উপহার ভালোবাসি যারে। রেখে দিব ফুটাইয়া কি হাসি আকারে নয়নে অধরে, কি প্রেমে জীবনে তারে করিব বিকাশ। সহজ আনন্দখানি কেমনে সহজে তারে তুলে ঘরে আনি প্রফুল্ল সরস। চারিদিকে দেখে আজি পূর্ণ প্রাণে মুগ্ধ অনিমিষে, এই স্তব্ধ নীলাম্বর স্থির শান্ত জল। মনে হলো সুখ অতি সহজ সরল, ভক্তের চক্ষে সকলই সুন্দর, সকলই অপার্থিব। পাঞ্জাবির সেই ভক্তি উজ্জ্বল নয়ন, আনন্দদীপ্ত আনন, সুমিষ্ট বচন আজও আমরা ভুলিতে পারি নাই। পাহাড়ের নানা স্থান প্রদর্শন করাইয়া শেষে গাড়ির শব্দ শুনিলে আমাদের লইয়া তিনি নামিয়া নিচে আসিলেন। গাড়ি আমাদের জন্য গমনে ধরিল। বেলা 6:30টার সময় তাহাদের নিকট বিদায় গ্রহণ করিয়া কালকায় ফিরিলাম। যখন গমন হইতে গাড়ি ছাড়ে তখন বাঙালি ভদ্রলোকটির মুখ বিষণ্ণ হইয়া গেল। তিনি পুনঃ পুনঃ অনুরোধ করিলেন পত্র লিখিবেন। আমরা যেন তাহার কতই পরিচিত, কতই আপনার জন। সঙ্গীতের শেষ রেশের ন্যায় সেই ভক্ত পাঞ্জাবির কথাগুলি আজও যেন কানের কাছে ধ্বনিত হইতে থাকে। ভগবানের রাজ্য দেখিয়া গেলেন, বন্ধু বান্ধবদিগের নিকট তাহার অপরিসীম দয়ার কথা বলিতে বিস্মৃত হইবেন না। আজ যতদূর সাধ্য তাহারই বর্ণনা করিয়া বিদায় গ্রহণ করিলাম।